দুর্গাপূজায় ষষ্ঠীতে সারা দেশে নানা আচার অর্চনা, ঢাক ঢোল আর শঙ্খের ধ্বনিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেফতার, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, 10 টাকার চাল নিয়ে বাজারে বিক্রির সময় 4 জন আটক। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন ম্যাথিউ, জরুরি অবস্থা জারি, হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে শতাধিক। এবং ইমরুলের সেঞ্চুরিও জেতাতে পারল না টাইগারদের, মিরপুরে প্রথম ওয়ানডেতে লড়াই করে ইংল্যান্ডের কাছে 21 রানে হারল বাংলাদেশ। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। গ্যাসের অবৈধ সংযোগ এবং চাপ বাড়াতে শিল্প সংযোগে অননুমোদিত যন্ত্রের ব্যবহারের কারণে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে এসব অনিয়ম বন্ধ না হলে টঙ্গীর টাম্পাকর কারখানার মতো ভয়াবহ দুর্ঘটনা আরও ঘটতে পারে। এ অবস্থায় আইনের যথাযথ প্রয়োগ করতে তৃতীয় পক্ষকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুকের রিপোর্ট। মূল সরবরাহ লাইন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত গ্যাসের অবৈধ পাইপলাইন টানা হয়েছিল। সংযোগ দেয়া হয়েছিল 50টির মতো ঘরে। বছর দেড়েক পর তিতাস সংযোগ বিচ্ছিন্ন করছে বটে, তবে এরই মধ্যে লাখ ছয়েক টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তিতাস বলছে, অবৈধ এসব গ্যাস সংযোগের সবচেয়ে বড় ঝুঁকি নিরাপত্তায়। নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হয়েছে, কোনো স্কিল্ড অপারেটর দিয়ে না। এটা জনজীবনের জন্য যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। আর এই অবৈধ লাইনগুলোর কারণে বৈধ গ্রাহক যারা নিয়মিত বিল দিচ্ছে তারাও কিন্তু গ্যাস পাচ্ছে না। ফায়ার হইতে পারে বা লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনা, বাসাবাড়ি পুড়ে যেতে পারে, জানমালের ক্ষতি হতে পারে। গত 10ই আগস্ট টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় আগুন লেগে 38 জন পুড়ে মারা যান। প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের পেছনে গ্যাসের সরবরাহ লাইনে কারখানা কর্তৃপক্ষের অবৈধ হস্তক্ষেপের দায় থাকতে পারে বলে সন্দেহ করছে তিতাস। তারা বলছে, টাম্পাকো বেশি প্রেসারে গ্যাস টেনে নিতে যন্ত্র স্থাপন করেছিল। টাম্পাকো তো 10 পাউন্ডে গ্যাস সরবরাহ করছে, 50 পাউন্ড থেকে 10 পাউন্ড। কিন্তু এই লাইনটা আমরা 50 পাউন্ডে টেস্ট করছি। কিন্তু 50 পাউন্ড যদি আমার লাইনটা ইনটেক থাকতো তাহলে এই দুর্ঘটনা করতো না। কিন্তু উনি যেহেতু এডিশনাল সংযোজন করছেন, তাতে এই সংযোজনের কারণে কিন্তু ওটা কোন মাপের পাইপ দিচ্ছেন বা নিশ্চয়ই নিম্নমানের পাইপ, এটা হয়তো কোনো প্রেশার টেস্ট করেননি বা অনেক কিছু করা হয়নি। আমার মনে হচ্ছে যে এটা কারণে হয়তো দুর্ঘটনাও ঘটতে পারে। জ্বালানি প্রযুক্তিবিদের সন্দেহ, দেশের অনেক গ্যাস ভিত্তিক শিল্প কারখানায় একই রকম অনিয়ম হচ্ছে। আর তাই বিদ্যমান আইন বাস্তবায়ন করতে গ্যাসের ভোক্তা বা বিক্রেতা নয়, বরং তৃতীয় কোনো পক্ষকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শুধুমাত্র এই ফ্যাক্টরিতে না, ঢাকা শহরের বিভিন্ন অংশে এবং দেশের বিভিন্ন অংশে গ্যাস ব্যবহার করে যতগুলি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে এখন ইমিডিয়েটলি এই ধরনের ঘটনা যাতে না ঘটে একটা হাই লেভেল কমিটি করে সার্ভে করা উচিত এবং এইগুলি রিমুভ করে ফেলানো উচিত এবং ভবিষ্যতেও যাতে না হয় সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি ফেইলিয়ার হয়, ক্যাথোলিক প্রোটেকশন করতে হবে। ফেলিয়ার না হলে গ্যাস লাইন কিন্তু ফেটে যাবে এবং গ্যাস কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্যাস নির্দিষ্ট পরিমাণ এয়ারের সাথে মিক্সড হয়ে গেলে এক্সপ্লোসিভ মিক্সচার হয়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সারা দেশের সরবরাহ লাইনগুলোও সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জায়গায় যেহেতু অবৈধ লাইন আছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাভারে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। গত 10 মাসে অন্তত 20,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে চক্রগুলো। গ্রাহকরা বলছেন, 1 থেকে 2 লাখ টাকার বিনিময়ে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় বিশেষজ্ঞরা গ্যাস কোম্পানির কর্মকর্তাদের দায়ী করলেও তিতাস কর্তৃপক্ষের দাবি তাদের কেউ সম্পৃক্ত নন। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেনের জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধ গ্যাস এখন নেন, আমরা এটা বৈধ করে দিব, কিন্তু আমাদের বৈধ করে দেয় নাই আর টাকা রিটার্ন দেয় নাই। শুধু এই মানুষটিই নন, ধার দেনা করে অগ্রিম টাকা জমা দিয়ে গ্যাস সংযোগ নেয় সাভার উপজেলার হাজার হাজার মানুষ। কিন্তু অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস সরবরাহের অপরাধে কয়েক গ্রাহককে জরিমানা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিশেষ অভিযানে।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব সংযোগ বৈধ করার কথা বলে গ্রাহক প্রতি 1 থেকে 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে তিতাস গ্যাস কোম্পানির অসাধু ঠিকাদার নিয়ন্ত্রিত একাধিক চক্র। তারা বলতেছেন আমরা অবৈধ কোনো গ্যাস দেবো না, আমরা সরাসরি মন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, কাগজপত্র নিয়ে এসেছি, এটা এখন আপনারা টাকা পয়সা দিতে পারেন। 70,000 টাকা নেওয়ার পরে তেনে মনে হয় যে 2 মাস কি 3 মাস আমরা জ্বালাইছি। এই লাইন বৈধ হয়ে যাবো গা, এখন বৈধ হইতেছে না, আর অবৈধ হয়ে উঠাই দিতেছে, এগুলা আমাদেরকে লস হইতেছে না। এদিকে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ার অভিযোগ বৈধ ব্যবহারকারীদের। গ্যাস থাকে না, ভাত চাল রাখলে ভাত হয় না, ভাত বলো খায় না, চুলাই যে রান্নার নাকি তাহলে গ্যাসের দরকার দেখতেছে। বৈধ গ্যাস ঠিক মতো পাচ্ছে না, এই জন্য আমাদের বাড়ির যে ভাড়াটি আছে অনেক বাসায় ভাড়া হচ্ছে না। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন অসাধু চক্রটির সঙ্গে গ্যাস কোম্পানির কর্মকর্তারা জড়িত থাকায় অভিযানের পরও কোনো লাভ হচ্ছে না। তবে নিজেদের সাফাই গাইলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। অফিসের উপর উঠাই যায়, আবার দেখা যাবে যদি ওই যারা ইউজার তারা যদি আবার ওদেরকে ইনফ্লুয়েন্স করে, যারা অবৈধ ইন্ডিকেটারে ইনফ্লুয়েন্স করে, তারা আবার টাকা পয়সাতে বসায় নেয়। যত অবৈধ সংযোগ আছে সবগুলো কিন্তু বিচ্ছিন্ন করছেন না, কিছু করছেন, যেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে সেগুলো আবার অল্প সময়ের মধ্যে আবার সংযোগ পেয়ে যাচ্ছে। গ্যাস যারা বৈধভাবে ব্যবস্থাপনা করেন, তার মানে এখানে যদি তিতাস গ্যাস আমাদের ক্ষেত্রে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ব্যতীত কিভাবে অবৈধ সংযোগ সম্ভব? তিতাস গ্যাস কোম্পানির তথ্য মতে গত 10 মাসে উপজেলার ধামসোনা, ইয়াপুর, আশুলিয়া, আমিনবাজার সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 20,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও 50,000 মিটারেরও বেশি নিম্নমানের পাইপ জব্দ করা হয়েছে। সময় সংবাদ, সাভার। এবার দুর্গাপূজার খবর। বেলগাছের নিচে ধূপ ধুনো আর মন্ত্র দিয়ে সংকল্প। দেবী দুর্গাকে মর্তে বরণ করে নিতে শুক্রবার সকালেই শুরু হয় ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়েই শুরু হলো দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এদিকে দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করা হয়েছে। এসব পরিচিত শব্দ আর ব্যঞ্জনা এই জনপদে বরাবরই জানান দেয় দেবী দুর্গার আগমনকে। শুক্রবার সকাল 8টা 23 থেকে 31 মিনিটের মধ্যে ছিল ষষ্ঠী তিথি। পুরোহিত মন্ত্রের মাধ্যমে মহামায়াকে জানাচ্ছেন আমন্ত্রণ, আর ভক্তরা মনে প্রাণে বরণ করে নিচ্ছেন প্রাণের দেবীকে। শরতের যে নীল আকাশ, দেবীর আগমন, দুটো মিলে খুবই সুন্দর। তার আগের দিনে মাকে আবাহন জানানো বা নিমন্ত্রণ করা হয়, আর ষষ্ঠীতে মাকে বরণ করে নেওয়া হয়। দুর্গাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে। নানা আচারের মধ্য দিয়ে এদিন দেবী দুর্গাকে সংকল্প করে প্রণতি জানান ভক্তরা। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় করেন নানা প্রার্থনা। মা ষষ্ঠীর একটা কৃপা সন্তানদের মঙ্গলের জন্য। মায়ের এক এক সময় এক এক মূর্তির দরকার হয় সমাজটাকে ঠিক মতো প্রতিপালন করার জন্য। মন্দিরে থাকা মানেই হলো যে এখানে আনন্দ। প্রতি বছর আশ্বিন মাসে শুক্লপক্ষে দুর্গতি নাশিনীকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। হিমালয়ের কৈলাসের শিবালয় থেকে পিতৃভূমে 4 সন্তানকে নিয়ে আসেন মহামায়া। এবার তিনি এসেছেন ঘোড়ায় চড়ে। ষষ্ঠাদি কল্পারম্ভের মাধ্যমে প্রাতঃকালে এই বিল্ল বৃক্ষ সমীপে মাকে ষোড়শোপচারে পুজো করে মায়ের নিকট প্রার্থনা করেছি। এদিকে আবারও পূজায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, আর সন্তুষ্টি হিন্দু সম্প্রদায়ের নেতাদের। হিন্দু সম্প্রদায় এবং দেশের আপামর জনগণ, অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা আশ্বস্ত। গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবো, পাশাপাশি নজরদারি থাকবে সাদা পোশাকে, আমাদের পেট্রোল কাজ করবে। অন্যায়ের বিরুদ্ধে দেবতাদের ক্রোধ আর তেজের সমন্বয়ে আবির্ভাব হয়েছিল এক মহাশক্তির, যিনি বধ করেন মহিষাসুরকে, দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন দেবতালয়। তিনি দেবী দুর্গা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী জঙ্গিরা ছাড়া বাংলাদেশে আর কোনো সংখ্যালঘু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে বর্তমান সরকার। আসলে সংখ্যালঘু বলে কিছু নেই, তারাই সংখ্যালঘু যারা এই ধরনের বোমাবাজি করে কিংবা মানুষ হত্যা করে কিংবা সন্ত্রাস। আজকে নিরাপত্তার চাদরে আমরা আবৃত করেছি, যাতে করে এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা কোন রকম
বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় আমরা সেই বাংলাদেশটি যেটা বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সেইখানে আমরা যেতে পেরেছি। প্রবাসের সময়ে আরো থাকছে। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজার অবস্থা এখনো সংকটাপন্ন। অস্ত্রোপচারের 72 ঘন্টার পরও রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। জয়পুরহাটে দরিদ্র পরিবারের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তালিকায় দরিদ্রদের বাদ দিয়ে অনেক বিত্তবান ও তাদের স্বজনদের নাম দিয়েছে জনপ্রতিনিধিরা। এমন অভিযোগে তালিকা প্রস্তুতে সম্পৃক্ত এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রশাসক জানিয়েছেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলার 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে খাদ্য মন্ত্রণালয়। এর আওতায় জয়পুরহাটও চাল বিতরণ করায় স্বস্তি ফিরে আসে জেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে। তবে চাল বিতরণের কার্ড তৈরিতে কয়েকটি ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। বঞ্চিতদের দাবি, গরিব অসহায়দের বাদ দিয়ে তালিকায় রাখা হয়েছে অনেক বিত্তবান ও প্রভাবশালীদের নাম। 10 টাকা কেজি চালের কার্ড আমি পাইনি, আমার নাম নিয়ে গেল, পরে কার্ড নিবা গেলাম, যাই কয়দি হলো হয়নি। 10 টাকা কেজি চাল 30 কেজি, সেটা আমার কার্ড দেয়নি। লিস্টটা চূড়ান্ত ঘোষণা হয়। এই চূড়ান্ত ঘোষণা হওয়ার পরে আমরা যখন এখানে বিভিন্নভাবে প্রতিবাদ করি, প্রতিবাদ করার পরেও কোনো হয় না, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অবশ্য কার্ড বিতরণের অনিয়মের অভিযোগে ইতিমধ্যে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধেও। একজন ধনাঢ্য ব্যক্তিকে, আব্দুল মালিক নাম, তার ওয়াইফ সখিনা বেগমের নামে একটা কার্ড করে দেওয়া হয়। আমরা সেটা সত্যতা পাই মন্ত্রী মহোদয়ের সরাসরি নির্দেশে, এবং উনি আমাকে মৌখিক নির্দেশ দান করেন এবং তার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করি। সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারকে আমরা গ্রেপ্তার করেছি এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান পলাতক আছে। এদিকে অনিয়ম ঠেকাতে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মন্ত্রণালয় পর্যায় থেকেও এই বিষয়টি মনিটরিং করা হচ্ছে এবং আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো প্রকার অনিয়ম যাতে এখানে না হয়, এবং আমরা এখানে সতর্ক অবস্থায় আছি এবং সকল রকমের অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র 36,282 পরিবারকে প্রতি মাসে 30 কেজি করে বছরে 5 মাস চাল দেওয়া হবে। মাজেদুর রহমান, সময় সংবাদ, জয়পুরহাট। এদিকে জয়পুরহাটে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল সংগ্রহের পর বাজারে বিক্রির সময় 4 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটাপুর ইউনিয়ন পরিষদে 10 টাকা কেজি দরে চাল বিতরণ করে স্থানীয় সরকার বিভাগ। এ সময় সেখান থেকে স্বল্প টাকায় চাল সংগ্রহ করে তা বেশি দরে বাজারে বিক্রি করার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক নারী সহ 4 জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতা পালিয়ে যায়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের বেঁধে দেয়া 72 ঘন্টা শেষ হলেও এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজার সবশেষ শারীরিক অবস্থা। তবে শুক্রবার দুপুরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে খাদিজার ভাই শাহিন জানান, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মাঝে মাঝে একটি পা নড়াচড়া করলেও তার জ্ঞান ফেরেনি। খাদিজাকে আরও কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হতে পারে বলেও জানান তার ভাই। দেশবাসীর কাছে খাদিজার জন্য দোয়া চেয়েছে তার পরিবার। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেন তারা। এদিকে খাদিজার সবশেষ অবস্থা সম্পর্কে শনিবার দুপুর 12টায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্রিফ করার কথা রয়েছে। ডাক্তাররা বলছে 72 ঘন্টা, কারণ মেডিকেল সায়েন্স এটা আছে যে যখন পেশেন্টের ব্রেন অপারেশন করা হয় তখন তাকে নর্মালি 72 আওয়ার্স অবজারভেশন থাকতে হয়। যে এই কন্ডিশনটা এখনো কোমার মধ্যেই আছে যেটুকু বলা যায়, তো বাট কন্ডিশনটা স্টেবল। তো যদি এটা কিছুদিন ধরে রাখা যায়, আরও কয়েকদিন অবজারভেশন করা যায়, হয়তো এটা ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। সিলেটে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করায় ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন সম্প্রতি উইলস লিটল ফ্লাওয়ারের স্কুলে বখাটের ছুরিকাঘাতে নিহত ছাত্রী সুরাইয়া আক্তার রিশার মা তানিয়া হোসেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে শুক্রবার দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি বলেন, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। আজকে যদি আমার মেয়ের
বিচারটা হইতো রিসার, তাহলে খুঁতে যার আজকে এই অবস্থা হইতো না। কারণ মেয়ের যাতে এরকম না হয়, বিচারটা যাতে খুব তাড়াতাড়ি হয়, আর কিছু না, যাতে ফাঁসি হয়। সরকারের কাছে এই আমার এক অনুরোধ, যাতে আর কোনো মার বুক যাতে এরকম খালি না হয়। সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। একই দাবিতে দুপুরে নগরীর শেখঘাট পয়েন্টে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে খাদিজার উপর হামলাকারী বদরুলের বিচার দাবি করেন। বদরুলকে ফাঁসির কাঠগড়া পর্যন্ত দাঁড়ানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন সিলেটবাসীর পক্ষ থেকে। সরকার যেন অতি তাড়াতাড়ি এই ফাঁসির কার্যক্রমটা নিশ্চিত করে। বিচারহীনতার সংস্কৃতির কারণে খাদিজার উপর হামলার মতো ঘটনা ঘটছে এমন কথা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধীকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। অযথা মিথ্যা কথা না বলে বিচারহীনতার জন্য তা হচ্ছে, এই সমস্ত বর্তমান সরকার বিচার করছে, এটা স্বীকার করুন। আমাদের সময় প্রত্যেকটি ঘটনার বিচার আমরা করেছি। বিশ্বজিৎ হত্যার ঘটনার বিচার করেছি, জুবাইর হত্যার ঘটনার বিচার করেছি, সবগুলো ঘটনার বিচার আমরা করছি। কাজে এই ঘটনার বিচারও অবশ্যই বাংলাদেশে মাটিতে হবে, অবশ্যই দ্রুত বিচার আদালতে এই বিচারটা হবে। বর্তমান সরকার কোন অবস্থাতে কে আওয়ামী লীগের, কে যুবলীগের, কে ছাত্রলীগ তা দেখছে না। অপরাধী অপরাধী, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। অপরাধীর পরিচয় কোনো দলের না। অতীতে বিচারহীনতার একটা সংস্কৃতি চালু ছিল, কিন্তু বর্তমানে কিন্তু বিচারহীনতার সংস্কৃতি নাই। ওই সমস্ত কথাবার্তা বলে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করার কোনো অবকাশ নেই। খাদিজার উপর হামলার ঘটনায় মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের নয় ছাত্রলীগের মূল্যবোধের ঘাটতি রয়েছে। শুক্রবার তিনি বলেন, এ ঘটনায় দলীয় প্রধান হিসেবে জাতির কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, তিনি গতকাল পার্লামেন্টে এটা উপলব্ধি করেছেন যে দেশের মানুষের মূল্যবোধের অভাব হচ্ছে। কিন্তু তিনি বললেন না যে আমার সোনার সন্তানরা এত বড় পৈশাচিক হয়ে গেছে, তার জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। প্রধানমন্ত্রী আজকে অনৈতিকভাবে ক্ষমতায় আছেন, তার যারা ফলোয়ার তারা কি নৈতিকতার তাদের শিক্ষা হবে। অতএব তার প্রধানমন্ত্রীর উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির কাছে বলা যে আমার ছাত্রলীগের সোনার ছেলেরা নষ্ট হয়ে গিয়েছে, তাদের মূল্যবোধের অভাব হয়েছে, জনগণের মূল্যবোধের অভাব হয় নাই। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ঢুকে কাউসার নামে এক যুবক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই শিক্ষার্থীকে মারধর করে। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে তার বোনকেও আটক করা হয়। অভিযুক্ত কাউসারের দাবি, মেয়েটি পূর্ব থেকেই তার পরিচিত। অনেকদিনের রিলেশন ছিল, আমাদের পারিবারিক অ্যালবামের ছবি আছে। হলের থেকে কৌশলে এই মেয়েটাকে বাইর করে নিয়ে এসে তাকে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যাওয়া, এটা অবশ্যই আমি মনে করি এটা শাস্তিযোগ্য অপরাধ। প্রবাসের সময়ে আরো থাকছে, হবিগঞ্জের মাধবপুরে পারাবত ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার। 9 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। রাজধানী সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 2016-17 শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেশের 37টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 10টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেয় 90,426 জন শিক্ষার্থী। নির্দেশনা অনুযায়ী সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বাইরে রেখে সকাল 9টা থেকেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে প্রশ্নপত্র কয়েকবারের তুলনায় সহজ হয়েছে বলে জানায় তারা। এদিকে পরীক্ষার্থীদের বিড়ম্বনা না বাড়াতে কেন্দ্রে না প্রবেশ করেই তাদের শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় মেডিকেল শিক্ষার মান নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।
প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে, খুব বেশি কঠিন হয় না, বইয়ের টপিক থেকেই প্রায় সব প্রশ্ন আসছে। গত বছর যতটা সহজ হয়েছিল এবার মানে একটু তার চেয়ে একটু টাফ। প্রস্তুতি ভালো ছিল, যার কারণে পরীক্ষাটা ভালো হয়েছে এবং ভিতরে সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এখানে পরীক্ষাটি হচ্ছে এবং আপনারা নিজে দেখছেন নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে সারা বাংলাদেশেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। মেডিকেলের শিক্ষার মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি নাই, করবো না। মানসম্পন্ন পরীক্ষা হিসাবে যারা মেধায় এগিয়ে থাকবে তারা নিশ্চয়ই ভালো মেডিকেল কলেজগুলো ভর্তি হতে পারে। আগামী জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ নিজেদের যোগ্য দল হিসেবে গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চসজ্জার প্রস্তুতির কাজ পরিদর্শন করে তিনি সাংবাদিকদের কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। এ সময় আওয়ামী লীগ নেতা দীপু মনি সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কোনো দাবি বাস্তবায়ন হবে না, এ ধরনের দৃষ্টান্ত জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে এদেশে দুই ধরনের আইন চলতে পারে না। আমি এমন কোনো কথা শুনি নাই যে প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও আপনার বাস্তবায়ন হয় না। এটা তো ভয়ঙ্কর ইনস্ট্যান্ট। এই ধরনের ইনস্ট্যান্ট তো আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই না। সেই জন্যই যে আপনাদের বিষয়গুলি নিয়ে আমি মনে করছি যে আলোচনার করা প্রয়োজন। গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটই সীমান্তের যাবতীয় অপকর্ম করে, তাই পশু চোরা কারবারি চক্রকে নির্মূল করা গেলে সীমান্ত হত্যাও বন্ধ হবে। শুক্রবার সকালে বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি আরও জানান, বিএসএফ এর সঙ্গে অনুষ্ঠিত সম্মেলনে সীমান্তে কাঁটাতার নির্মাণ, ইয়াবা পাচার, মানব পাচার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আইডেন্টিফাই করে দিয়েছি, হ্যাঁ ক্যাটেল স্মাগলিং বন্ধ করো, আপনার ধরেন এখানে 90% হলো কিলিং বন্ধ হয়ে যাবে। কারণ এই ক্যাটেল আনতেই তো হলো যে আমাদের স্মাগলার হলো তাদেরকে রাতে রাতারে পাঠাচ্ছে। তারা যদি ওই পারে না যেত, ভারতের ওই পারে না যেত, তারা যদি ওইখানে যাই হলো যদি কারোর সাথে যদি সংঘর্ষে না জড়াইতো, তাহলে কি হত্যার বিষয়টা আসতো? আপনার ঘরে ঢুকে কি তারা মারছে? 2013 সালে মাত্র 25টা খাটাল থাকে, 14 সালে যদি 32টা খাটাল থাকে, এখন কেন 95টা খাটালের কেন এত খাটাল কেন থাকবে? বিজিবি এত খাটাল নিয়ন্ত্রণ করা সম্ভব না বিজিবির পক্ষে। আমরা সেজন্য চিঠি দিয়েছি, খাটালের সঙ্গে অবশ্যই কমায় নিয়ে আসতে হবে। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত বেশি লোক পাঠাতে পারে, কে কত বেশি হলো গরু নিয়ে আসতে পারে, যার জন্য এই কিলিং হচ্ছে। 9 ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে হবিগঞ্জে লাইনচ্যুত ইঞ্জিন সহ 2টি বগি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় ইঞ্জিন সহ ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে 2টি রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করলে আবারও এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলে জানিয়েছেন সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আতাউর রহমান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। নাচ গান আর বাদ্যের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছায়ানটের আয়োজনে স্বাগত জানানো হলো শুভ্রতার ঋতু শরৎকে। কাশফুলের নরম ছোঁয়ার মতো হৃদয় ছোঁয়ানো সেই আয়োজনে ব্যস্ত নগরবাসী যেন ফিরে গিয়েছিল সোদামাটির গন্ধে। আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শরৎ প্রভাতে, হে মাতা বঙ্গ শ্যামল অঙ্গ ঝরিছে অনল শোভাতে। বর্ষার পর আসা শুভ্রতার ঋতু শরৎকে এভাবেই যুগে যুগে স্বাগত জানিয়েছেন বাংলার কবি, সাহিত্যিক, লেখক ও বোদ্ধারা। তাই শরৎকে স্বাগত জানিয়ে চারুকলার বকুলতলায় এই আয়োজন। আসলে শরৎকাল আসলে আমাদের যেমন খুব ভালো লাগে। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায় লুকোচুরির খেলায়, সে রবীন্দ্রনাথের কথা দিয়ে অনুভব করি যে রৌদ্র ছায়ার যে কি মজা।
নবান্ন আসার আনন্দের এই শরতে তাই নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর শরতে কাশফুলের মায়াবী ছোঁয়া। ইটকাট পাথরের এই শহরেও মানুষের অন্তরে তাই ভাসছে শরতের হাওয়া। মাটি, জল, কাদা, বৃষ্টি সব মিলে যে আমাদের জীবন, এই গানের ভেতর দিয়ে, অনুষ্ঠানের ভেতর দিয়ে উপলব্ধি করি। সোনারঙা সূর্যের আলোয় শিশির পড়া ঘাস আর মাঠের ধান ঘরে তুলতে নবান্নের অপেক্ষা। শান্তি, মঙ্গল আর সমৃদ্ধির এই ঋতু নিয়ে তাই কবিগুরু লিখেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ শেফালি ফুলের মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন ম্যাথিউ। এতে রাজ্যের অন্তত 6 লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে হ্যারিকেন ম্যাথিউ এর প্রভাবে এরই মধ্যে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর প্রভাবে সেখানে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। এর আগে ঘূর্ণিঝড়টি প্রবল গতিতে ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসায় রাজ্যের জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে আছে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়াও। হ্যারিকেনের কারণে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা স্থগিত রয়েছে। এই ঝড়কে 118 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর। এর আগে ম্যাথিউর তাণ্ডবে হাইতিতে 8 শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানা গেছে। এছাড়া ঝড়ের আঘাতে হাইতিতে ধ্বংস হয়ে গেছে দেশটির উপকূলীয় অঞ্চলের অন্তত 30,000 বসতঘর। জরুরি সহায়তার অপেক্ষায় আছে 3.5 লাখ মানুষ। দুর্গতদের সাহায্যে এরই মধ্যে রেড ক্রসের বিশেষ দল মাঠে নেমেছে। এদিকে হারিকেন ম্যাথিউ এর প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় বেশ কয়েকটি শহরে প্রবল বাতাস ও বৃষ্টি হলেও অন্য শহরগুলোতে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তবে মায়ামি, ওরল্যান্ড সহ উপকূলীয় শহরগুলোতে ঝড়ো বাতাসের পাশাপাশি প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। ফ্লোরিডা থেকে হারিকেন ম্যাথিউ এর সর্বশেষ খবর জানিয়েছে প্রবাসী বাংলাদেশি শেহরিন ফারহানা। আমি আছি টেম্পাতে, এটা ফ্লোরিডার একটা শহর। তো টেম্পা ক্লিয়ার ওয়াটার বিচ, যেটা হচ্ছে সমুদ্রের কাছে, তো তার থেকে যথেষ্ট কাছে। তো এখানে এই যে সাম্প্রতিক সময় যে মেথু হচ্ছে, যে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো এটার কারণে আমাদের এখানে খুব বেশি যে প্রভাব পড়ছে তা নয়। এখানে প্রচুর বাতাস হচ্ছে, বাতাসের গতি যথেষ্ট বেশি। কিন্তু এর আশপাশে যে শহরগুলো, যেগুলো মূলত হচ্ছে নর্থ ওয়েস্টে, যেমন অরল্যান্ডো আছে বা মায়ামি আছে, এই সব শহরগুলোর পাশে যে বিচগুলো আছে সেখানকার অবস্থা যথেষ্ট খারাপ। বিশেষ করে ডেটোনা বিচ নামে একটা জায়গা আছে, যেখানে আজকে রাত অব্দি অনেক বৃষ্টি হচ্ছে, সেখানে অনেক বাড়িঘর ভেঙেছে এবং সেখানে অনেকগুলো বাড়িতে বিদ্যুৎ সংযোগ চলে গেছে। ফ্লোরিডার অন্যান্য যে শহর আছে, অরল্যান্ডো অবস্থাও একটু খারাপ, সেখানেও যথেষ্ট বৃষ্টি হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা অলরেডি এটাকে একটা মেজর আর কি ডিজাস্টার হিসেবে ডিক্লেয়ার করেছে, যার ফলে এখানকার গভর্নমেন্ট অলরেডি 3,500 যে ফ্লোরিডা ন্যাশনাল গার্ড আছে তাদেরকে ডিপ্লয় করেছে এখানকার যে রেস্কিউ কাজ করার জন্য। এখানকার যারা বাঙালি কমিউনিটি আছে তাদের কাছে আসলে আমরা যতটুকু শুনলাম যে কালকে রাতের মধ্যেই মায়ামি, অরল্যান্ডোতে মানে সুপার শপ গুলো অলরেডি ফাঁকা হয়ে গেছে। সবাই সবকিছু কিনে টিনে নিজেদের মতো করে আর কি সিকিউর থাকার চেষ্টা করছে। খেলার খবর। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। বৃথায় গেল ইমরুল কায়েসের সেঞ্চুরি। মিরপুরের প্রথম ওয়ানডেতে অভিষিক্ত জ্যাক বোলের 5 উইকেটে বাংলাদেশকে 21 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। আগে ব্যাট করে স্টোকসের সেঞ্চুরি ও স্বাগতিক ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগে 8 উইকেটে 309 রান করে থ্রি লায়ন্সরা। জবাবে ইমরুলের 112 ও সাকিবের 79 রানের পরও 288 রানে থামে স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের জ্যাক বোল। ব্যক্তিগত 69 আর 71 রানে দুবার জীবন পাওয়া বেন স্টোকস শুধু ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেননি, দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। বাংলাদেশের ফিল্ডাররা তারা দুটি ক্যাচ ধরলে হয়তো ম্যাচের ফলাফলে ভিন্ন গল্প লেখা হতো। এখানে পিছিয়ে পড়ে বাংলাদেশ, এগিয়ে যায় ইংল্যান্ড, তাই জয় উৎসবটা তাদেরই মানায়। এর আগে টস জিতে মিরপুরের ব্যাটিং প্যারাডাইস উইকেটে ভালোই শুরু করে ইংলিশরা। তবে দলীয় 41 রানে ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই ভূতি ছড়ানো শফিউলের বলে কাটা পড়েন ওপেনার জেমস ভিন্স।
দারুণ খেলতে থাকা জেসন রয় সাকিবের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তারপর পরই রান আউটের ফাঁদে বিয়ার স্টোকস। 63 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। তবে চতুর্থ উইকেটে অভিষিক্ত বেন ডাকেট ও স্টোকস উল্টো চাপে ফেলেন স্বাগতিকদের। ইংলিশদের এই 153 রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন শফিউল ইসলাম। একবার জীবন পাওয়া অভিষিক্ত ডাকেট ফেরেন 60 রানে। 101 রানে স্ট্রোক থামান ক্যাপ্টেন পুল মাশরাফি। শেষের দিকে ইংলিশ অধিনায়ক জস বাটলারের 63 রানের ঝড়ো ইনিংসে 309 রানের পুঁজি পায় সফরকারীরা। শেরেবাংলা স্টেডিয়ামে 300 রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। আস্কিং রান রেট 6-এর উপরে। এমন সমীকরণে স্পটলাইটে থাকা তামিম ইকবাল দলীয় 46 রানে আউট হলে সাব্বিরের সাথে খ্যাপাটে ব্যাটিং করে যাচ্ছিলেন ইমরুল। বাংলাদেশের ফিল্ডাররা যেখানে একাধিক ক্যাচ মিস করেছেন, এর বিপরীতে ইংল্যান্ডের ফিল্ডাররা ক্যাচ ফেলেননি একটিও। তাই তো দারুণ খেলতে থাকা সাব্বির 18, 25 রানের রিয়াদ আর 12 রানে মুশফিকের দর্শনীয় ক্যাচ লুফে নিতে ভুল করেননি ইংলিশ ফিল্ডাররা। স্বাগতিকদের স্কোর তখন 4 উইকেটে 153 রান। তখনও জয় উকি দিচ্ছিল মিরপুরের ক্রিকেট আকাশে। উইকেট আগলে রেখে অবিচল ইমরুলের সাথে সাকিবের দাপটে ব্যাটিং পথ দেখায় বাংলাদেশকে। মাংসপেশিতে টানের পরও ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন ইমরুল কায়েস। কিন্তু অতটুকুই ছিল যে বাংলাদেশের সুখের সময়, কারণ জয়ের স্বপ্ন দেখানো সাকিব 79 রানে আউট হওয়ার পরের বলেই মোসাদ্দেককে ফিরিয়ে অভিষিক্ত জ্যাক বল নাটকীয়ভাবে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। স্বাগতিক সমর্থকদের বাজির ঘোড়া তখন ইমরুল কায়েস। কিন্তু মিরপুরের গ্যালারি স্তব্ধ করে ইমরুল ক্যারিয়ার সেরা 112 রানে আউট হলে জয়ের খুব কাছে এসেও স্বপ্নিল জয়টা চলে যায় দূর বহু দূরে। ম্যাচ হারার কারণ হিসেবে অভিজ্ঞদের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা, আর প্রথম এবং প্রধান কারণ পুরনো সেই রোগ ক্যাচ মিস। ডক্টর হাতুরু সিংকে এই ক্যাচ মিসের সমাধান বের করতেই হবে, নয়তো সিরিজে ফেরাটা বাংলাদেশের জন্য বড্ড কঠিন হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্গাপূজায় ষষ্ঠীতে সারা দেশে নানা আচার অর্চনা, ঢাকঢোল আর শঙ্খের ধ্বনিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেফতার, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, 10 টাকার চাল নিয়ে বাজারে বিক্রির সময় 4 জন আটক। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র, বাড়ছে নিরাপত্তার ঝুঁকি, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন ম্যাথিউ, জরুরি অবস্থা জারি, হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে 8 শতাধিক। এবং ইমরুলের সেঞ্চুরিও জেতাতে পারল না টাইগারদের, মিরপুরের প্রথম ওয়ানডেতে লড়াই করে ইংল্যান্ডের কাছে 21 রানে হারল বাংলাদেশ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *23BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।